যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। দ্রুত ব্যবস্থা নেয় আসছে নিয়ন্ত্রণে। গ্রাম শহর বৈষম্য কমিয়ে সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। ডিএনসিসি হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। শিশুর জীবন রক্ষায় ঘরে ঘরে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ। আপনার বাচ্চাকে মিজলসের ভ্যাকসিন দিন এবং সাথে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখুন, তার নিউট্রিশন স্ট্যাটাসটা বৃদ্ধি করুন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শীর্ষ সংবাদ। পবিত্র হজ পালনে সৌদির পথে যাত্রা। প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6,000 মুসল্লি। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়েও শঙ্কা নেই, জানালেন হজ পরিচালক। পাম্পে পাম্পে কমছে না ভোগান্তি। সাগর থেকে পাইপলাইনে তেল এনে সরবরাহ করা হবে সারা দেশে, জানালেন প্রতিমন্ত্রী। 6 মাসের মধ্যে মহেশখালীতে কার্যক্রম শুরুর চিন্তা। জ্বালানি সংকটে আশার আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে। প্রথম ইউনিটের উৎপাদন প্রক্রিয়া। সুফল পেতে লাগবে 1 বছর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া ঋণের কিস্তি ছাড়া আশাবাদী অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে IMF এর সঙ্গে বৈঠক। 15 দিনের মধ্যে অমীমাংসিত ইস্যু সমাধানের আশা। এবং যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক সোমবার। বুধবারের মধ্যে চুক্তি না করলে হামলা শুরুর হুমকি ট্রাম্পের। মার্কিন অবরোধ চললে হরমুজ আবারও বন্ধের হুঁশিয়ারি তেহরানের। শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার। প্রাদুর্ভাব ঠেকাতে সরকার জরুরি ব্যবস্থা নেয় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রাম শহরের বৈষম্য কমিয়ে সহজলভ্য ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়াই সরকারের লক্ষ্য বলে জানান সরকার প্রধান। সুস্বাস্থ্যের দেশ গড়তে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ইমরুল হাসানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পরপরই নতুন সংকটে পড়ে বিএনপি সরকার। সারা দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব। চিকিৎসকেরা জানান যথাসময়ে টিকা না দেয় এমন প্রকোপ। বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামের এমন পরিস্থিতির জন্য দায়ী আগের দুই সরকার। তার সরকার তড়িৎ ব্যবস্থা নেয় হামের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে চায়, কমিয়ে আনতে চায় গ্রাম শহরের সেবার বৈষম্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক চিকিৎসা ইউনিট স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। এজন্য সহযোগিতা চান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই, যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই আসছে হামে আক্রান্ত রোগী। তবে ডিএনসিসি হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। চিকিৎসকরা বলছেন, শুধু হামে মৃত্যুর রেকর্ড কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় হামে আক্রান্ত হওয়ার পর নানা শারীরিক জটিলতায় মারা যাচ্ছে বেশিরভাগ শিশু। শিশুর জীবন রক্ষায় ঘরে ঘরে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ চিকিৎসকদের। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছে রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। 24 ঘন্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছে 109 রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 132 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই শুরুতে জ্বর, ডায়রিয়া হয়, ধীরে ধীরে বাড়ে জটিলতা। ডাক্তার দেখা ওষুধ খাওয়াইলাম, অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিক সুই দিল, জ্বর কমে না, তো বুঝতে পারি না যে হাম হচ্ছে। আমার মেয়ের তো চোখ বড় বড় হয়ে গেছিল ফুইলা, আবার মুখের ভিতরে এমন অবস্থা মনে হয়েছে যে রক্ত বের হইতেছে, আর এত জ্বর, ও তো তাকাই না এক সপ্তাহ। নিউমোনিয়া ছিল, নিউমোনিয়া ট্রিটমেন্টও করাইতেছে না, এখন আল্লাহ দিলে অনেকটা ভালো পড়ছে। চিকিৎসকরা বলছেন, শুধু হামে মৃত্যুর রেকর্ড কম, যে শিশুরা মারা যাচ্ছে তাদের ছিল অন্য জটিলতা। হামের জন্য যে ডেথ রেটটা বাড়ছে সেটা 2-3টা কমপ্লিকেশনের মধ্যে বাড়ছে। তার মধ্যে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি যে মেনিঙ্গো এনকেফালাইটিস, ব্রেনের এক ধরনের প্রদাহ বা সেপ্টিসেমিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে, অথবা দেখা গেল যে খুব খারাপ ধরনের সিভিয়ার ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে। এছাড়া দেশব্যাপী হামের প্রাদুর্ভাব কমাতে ডোর টু ডোর টিকা কার্যক্রম সফল করার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, বেশি সচেতন হতে হবে অভিভাবকদের। আপনার বাচ্চাকে মিজলসের ভ্যাকসিন দিন এবং সাথে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখুন, তার নিউট্রিশন স্ট্যাটাসটা বৃদ্ধি করুন এবং বাচ্চাটাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখুন। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 21,000। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, হাসপাতালের অবস্থা যদি বলতে চাই, একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, একটি সিট ফাঁকা হচ্ছে এবং আরেকজন নতুন রোগী এসে ভর্তি হচ্ছেন। রাজধানীর যেই হাসপাতালগুলোতে হামের চিকিৎসা চলছে এবং হামের আইসোলেশন সেন্টার করা হয়েছে, সেই সব ওয়ার্ড কিংবা সেই সব হাসপাতালের চিত্র এখন এরকমই। বিশেষ করে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালে যদিও গতকাল সুস্থতার হার বেড়েছে, 109 জন নতুন রোগীর বিপরীতে এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 132 জন শিশু, এবং এখানে এখন পর্যন্ত ভর্তি আছে 397 জন। এবং আমরা আজকে সকাল থেকেও দেখেছি অনেক রোগী আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তারা বাড়ি ফিরছে। চিকিৎসকরা যেটি বলছিলেন যে এখানকার এই পর্যন্ত অর্থাৎ 16 মার্চ থেকে আজ পর্যন্ত এই হাসপাতালে 9 জন শিশু মারা গেছে হামে আক্রান্ত হয়ে, এবং চিকিৎসকরা বলছেন যে শুধু হামে আসলে মৃত্যুর যে রেকর্ড সেটি আসলে নেই বললে চলে। হামের সঙ্গে যে অন্য যে জটিলতা আছে, অন্যান্য রোগের যেই সংক্রমণ আছে, অন্যান্য যে কমপ্লিকেশন আছে, সেসব কমপ্লিকেশনের কারণেই আসলে রোগীর মৃত্যু ঘটছে। বিশেষ করে যাদের ব্রেইনে সংক্রমণ আছে এবং নিউমোনিয়া আছে, হার্টে ছিদ্র আছে, এই রোগীগুলো বেশি মারা যাচ্ছে। তো চিকিৎসকরা বলছেন অন্যান্য যে রোগীরা আছে এবং তাদেরকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল রাজধানী থেকে হামের সবশেষ পরিস্থিতি। চলে যেতে চাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। হামের প্রাদুর্ভাব তো কমছেই না, উল্টো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে ছুটি দেওয়া হয়েছে 10 জনকে। এই মুহূর্তে আজকে সকাল পর্যন্ত 117 জন ভর্তি ছিল, চিকিৎসাধীন ছিল।
তবে সকাল থেকে নতুন করে আরো 21 জন কিন্তু এই ওয়ার্ডটিতে ভর্তি হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 138 জন রোগী এই আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এই ওয়ার্ডটিতে ভর্তি হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 138 জন রোগী এই আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে এবং কিছুক্ষণ আগে এইখানে 3 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে করে গত মাসের 17 মার্চ থেকে আজকে পর্যন্ত মোট 14 শিশুর মৃত্যু হয়েছে এবং এখানে মোট চিকিৎসা নিয়েছে 577 জন। এর মধ্যে ছুটি দেওয়া হয়েছে 447 জনকে। চিকিৎসকরা যেটি বলছেন যে সারা দেশে যখন টিকা কার্যক্রম শেষ হবে এবং এরপরে আরও 1 মাস সময় লাগবে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়তে, এরপর তারা আশা করছেন যে এই হামের প্রাদুর্ভাব কমবে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে হাম আইসোলেশন ওয়ার্ডের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ এবং রাজধানীর মহাখালীতে। জ্বালানি সংকট সরকারকে লুকোচুরি না করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি হাম সংক্রমণ নিয়ে দুষছেন স্বাস্থ্য খাতের দুর্বলতাকে। একই সময়ে হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকটে দেশ। শনিবার সকালে রাজধানীর শিশু হাসপাতালে পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, মাত্র 700 বেডের এই হাসপাতালে বিপুল সংখ্যক রোগী জায়গা পাচ্ছে না। স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলার কারণেই এই চিত্র। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। হাসপাতাল থেকে বেরিয়ে আসাদ গেটের একটি পাম্প পরিদর্শনে যান জামাতে আমির। শোনেন গ্রাহকদের ভোগান্তির কথা বলেন পাম্প সংশ্লিষ্টদের সঙ্গেও। আমরা কারে বিশ্বাস করব, সরকারে না আপনাদের? এ সময় জামাতে আমির বলেন, জ্বালানি তেলের সংকট বৈশ্বিক। সরকার এ বিষয়ে খোলাসা করলে সম্মিলিতভাবে মোকাবিলা সম্ভব। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জ্বালানি সংকট ও গ্রাহকদের ভোগান্তির বিষয়ে কথা বলবেন বলেও জানান জামাত আমির। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। তীব্র হচ্ছে জ্বালানি সংকট। গরম আর ভোগান্তিতে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতে জড়াচ্ছেন গ্রাহকরা। দীর্ঘ অপেক্ষা করেও অনেকে পাচ্ছেন না তেল। এমন পরিস্থিতিতেও বন্ধ অনেক পাম্প। তবে ডিপো থেকে দেয়া পুরো জ্বালানি সরবরাহের কথা বলছেন পাম্প কর্তৃপক্ষ। এমন দৃশ্য এখন রাজধানীর কিছু তেল পাম্পে। জোর করে লাইনে এসে তেল নেয়ার অভিযোগে হাতাহাতিতে জড়াচ্ছেন গ্রাহকরা। গতকালকে 2:30টার দিকে আসছি আমি। এই পরিস্থিতি নিয়ে আমরা খুব কষ্টদায়ক আছি। রাতে 2টা থেকে এই পর্যন্ত আমরা সিরিয়ালে রয়েছি। এখন আমরা জানি না যে আসলে কতটুকু যাই তেল পাবো। এই রোদ্রের মধ্যে এতগুলো লোক, মানে কি যে অবস্থা ভাই, এটা যদি যে না দাঁড়াবে সে বুঝতে পারবে না। কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তেলের জন্য। চালকরা বলছেন 12-13 ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না জ্বালানি। দীর্ঘ সময় লাইনে থেকে অসুস্থ হচ্ছেন অনেকেই। 12 ঘন্টা 13 ঘন্টা সিরিয়াল দিয়ে, এবং এই অবস্থাতে যদি প্রতিদিন আমাদের তেল নিতে হয় বা একদিন পর একদিন তেল নিতে, আমরা অসুস্থ হয়ে যাব। খুব কষ্ট, পানি খাই, স্যালাইন খাই, তারপর লাস্টে রোডে শুয়ে গেছি, বিছানায় শুয়ে গেছি, তাও আগায় না। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ করা তেলের পুরোটাই দেয়া হচ্ছে। তেল হয়তো আমার আগের চেয়ে একটু বেশি পাচ্ছি, তারপরেও আমার এখান থেকে বের হতে পারতেছি না, যে এত পরিমাণ গাড়ি বাড়ছে। এদিকে চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই লাইনে দাঁড়ানো যানবাহনে দেয়া হচ্ছে মামলা। দিন আর রাত এখানেই কাটাইতে হয়, ঘর ভাড়া ছেড়ে দিতে হবে, ঘর ছেড়ে দিয়ে পাম্পের সামনে ঘর নিতে হবে। আমাকে 500 টাকার পেট্রোল দিচ্ছে, আমি 500 টাকার পেট্রোল দিয়ে কতক্ষণ চালাবো? আমি পাঠাও চালাই, ফুয়েল পাস আছে আমার, তারপরে তো আমি পাচ্ছি না। রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় দেখা গেছে একই অবস্থা। নির্ধারিত সময় বেঁধে দেয়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। কোনো ফিলিং স্টেশনে তেল দেয়া হচ্ছে কয়েকদিন পর পর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আসাদ গেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল,
কাঠফাটা রোদ আর তীব্র গরম উপেক্ষা করে কিন্তু রাজধানীর বিভিন্ন পাম্পে আমরা দেখেছি যে মানুষ কিভাবে তীর্থ কাকের মতো একটু তেলের আশায় অপেক্ষা করছেন। যখনই দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা পরে একটু তেল পাচ্ছেন, সেই তেলই যেন তাদের স্বস্তির বার্তা বয়ে আনে। আমরা রাজধানীর এখন যে আসাদগেট ফিলিং স্টেশন বা সোনার বাংলা ফিলিং স্টেশনে আছি, এটিতেও আমরা দেখতে পেয়েছি দীর্ঘ সিরিয়াল, দীর্ঘ লাইন, দীর্ঘ সারি, যেটি আসলে এই যে মানুষ বলছেন যে দীর্ঘ 10-12 ঘন্টা অপেক্ষা করে একটু তেলের জন্য এত কষ্ট করতে হবে, আসলে এটি দৈনিক কাজের মধ্যে পড়ে যাচ্ছে তাদের। কেননা কর্মঘণ্টা যেটি ব্যয় করতো, সেই কর্মঘণ্টার পরপরই কিন্তু তারা এখানে এসে সিরিয়াল ধরছেন। আমরা যদি একটু এই পাম্পের বাম পাশে যে মেসাজ তালুকদার ফিলিং স্টেশনটি আছে, সেটি আমরা দেখতে পেয়েছি বন্ধ। কেননা হচ্ছে সেটি তেল সরবরাহ করা হচ্ছে না তার মধ্য দিয়ে, বা ডিপো থেকে তাদের তেল সরবরাহ এখনো হয়নি। তবে এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে এই যে রাজধানীতে বেশ কিছু এলাকা ঘুরেছি, দেখেছি পাম্প বন্ধ। সেই বন্ধের প্রভাব কিন্তু এখানকার যে চালু পাম্পগুলি আছে সেগুলিতে পড়ছে। এখানকার কর্তৃপক্ষ সেরকমটাই বলছেন যে আসলে চালকরা বরাবর মতোই জানতে চায় সরকারের পক্ষ থেকে যখনই বলা হচ্ছে যে তেল আছে, তেল চলবে, সংকট নেই, কিন্তু তারপরেও কেন এত দীর্ঘ লম্বা অপেক্ষা তাদের, সেই অপেক্ষার উত্তর কিন্তু তারা জানতে চায়। আসলে আমরা এই যে রাজধানীর পরিস্থিতি, ভোগান্তি, সেটি দেখালাম। সিলেট আছে আমাদের আরেক সহকর্মী জয়ন্ত কুমার, যাব ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি জানতে। সারা দেশে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট কিছুদিন আগে সিলেটে না থাকলেও এখন কিন্তু কিছু কিছু সংকট কিন্তু দৃশ্যমান হচ্ছে। আমরা শহরের সবকটি পাম্প ঘুরে দেখেছি। এবার শহরের বাইরে এই মুহূর্তে কোম্পানিগঞ্জে একটি পাম্পে রয়েছে, সেখানে আমরা দেখছি যে এখানে কিন্তু আমরা 3টি পাম্প ঘুরেছি, 2টি পাম্পে বন্ধ রয়েছে। একটি পাম্প এই মুহূর্তে যে পাম্পে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তেল দেয়া হচ্ছে, তবে একজনকে কিন্তু 200 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। অর্থাৎ পাম্প মালিকরা বলছেন যে তারা আনুপাতিক হারে ডিপো থেকে পাচ্ছেন এবং আনুপাতিক হারেই তারা গ্রাহকদের কাছেও দিচ্ছেন, তাই চাহিদার বেশি কিন্তু তারা দিতে পারছেন। অর্থাৎ তাদের যে চাহিদা, সেই চাহিদার অর্ধেক পরিমাণ জ্বালানি তারা ডিপো থেকে পাচ্ছে। এছাড়াও আমি যে পাম্পে রয়েছি সেই পাম্পে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের জ্বালানি নেই, জ্বালানির জন্য কিন্তু গ্রাহকরা বসে আছে। জানিয়ে রাখতে চাই, বৃহস্পতিবারে দুপুরে রেশনিং পদ্ধতির সমস্যার বিষয়ে সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে সিলেট বিভাগ পেট্রোল পাম্প অ্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৈঠকে সরকারি 3টি ডিপোর ম্যানেজার ছিল। এছাড়াও সেখানে আসলে জানানো হয়েছিল, পাম্প মালিকরা অভিযোগ করেছিলেন যে আসলে যে রেশনিং পদ্ধতি, সেই রেশনিং পদ্ধতি হচ্ছে একটি অব্যবস্থাপনার ফলের কারণেই আসলে সংকটগুলো দেখা যাচ্ছে। এছাড়াও সিলেটে আসলে বেশ কিছু পাম্প আমরা দেখেছি, বেশ কিছু পাম্পে কিছু পাম্পে অকটেন থাকলে পেট্রোল নেই, পেট্রোল থাকলে অকটেন নেই। অন্য পাম্পে যদিও পাওয়া যাচ্ছে, তবে সীমিত পরিসরে, একেবারে বলা যায় আনুপাতিক হারেই গ্রাহকরা পাচ্ছেন। অর্থাৎ সিলেটে আসলে সংকট কিন্তু সময়ের সাথে সাথে দৃশ্যমান হচ্ছে। এই ছিল আমার কাছে সিলেটে জ্বালানি তেলের যে বর্তমান অবস্থা, এটির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং রাজধানীর আসাদগেটে। গভীর সমুদ্র থেকে মহেশখালীতে পাইপলাইনে তেল এনে সারা দেশে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এসপিএম প্রকল্প পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বলেন, 3 থেকে 6 মাসের মধ্যেই এই কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি চালু হলে মাত্র 48 ঘন্টায় 1 লাখ টন তেল খালাস সম্ভব। কক্সবাজারের মহেশখালীতে খালি পড়ে আছে 6টি স্টোরেজ ট্যাঙ্ক। এগুলোর মধ্যে 3টিতে প্রায় 1,26,000 টন ক্রুড অয়েল ও বাকি 3টিতে 75,000 টন ডিজেল মজুতের সক্ষমতা রয়েছে। অথচ নির্মাণের 2 বছরও চালু করা যায়নি সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম প্রকল্প। শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় ট্যাঙ্ক ফার্ম থেকে পাইপলাইন পর্যন্ত পুরো কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিকল্পনা অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে এই প্রকল্প চালু হতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বর্তমান সরকারের 180 দিনের যে কর্মপরিকল্পনা রয়েছে, আমাদের টার্গেট হচ্ছে এই 180 দিনের মধ্যে আমরা কার্যক্রমটা শুরু করতে চাই। প্রকল্পটি চালু হলে মাত্র 48 ঘন্টায় 1 লাখ টন তেল খালাস সম্ভব। এতে সময়, খরচ ও পরিবহনজনিত অপচয় কমবে। পাশাপাশি জরুরি সময়ে মজুদ জ্বালানি ব্যবহারের সুযোগও তৈরি হবে। এখানে স্টোর করে রেখে আমরা এই স্টোরটাকে আমরা আপৎকালীন মজুদ হিসাবে আমরা এটাকে করতে পারবো, আর কি গণ্য করতে পারবো। প্রকল্প সংশ্লিষ্টদের মতে এসপিএম চালু হলে বছরে 90 লাখ টন জ্বালানি তেল খালাস ও পরিবহন সম্ভব হবে, যা থেকে সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ।
কক্সবাজার। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আটকে পড়া জাহাজ বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী। চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সুশৃঙ্খলভাবে পায়ের তালে তাল রেখে এগিয়ে যাচ্ছেন প্রশিক্ষণার্থীরা। মনোমুগ্ধকর কুচকাওয়াজে বিমোহিত অতিথিরা। শনিবার সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 28তম ব্যাচের প্রশিক্ষার্থী রেটিক্সদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বাংলাদেশি হিসেবে বহির্বিশ্বের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আমরাও আমাদের সামর্থ্যের শতভাগ নিয়ে আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করি চ্যালেঞ্জ নিতে, নিজেকে ভালো রাখতে, রাষ্ট্রকে ভালো রাখতে। আমরা সেই জায়গায় আপনাদের মাধ্যমে এই রাষ্ট্রকে পৌঁছায় দিতে চাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন মন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আটকে পড়া বিএসসি শিপ বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা সবাই ভালো আছে বলে জানান তিনি। বন্দরে যে সমস্ত আটকা পড়েছিল যে জাহাজটি, তার নাবিক এবং তাদের 35 জন আছেন ওখানে, সম্ভবত 35 জন আমাদের ক্রু টুরু মিলিয়ে সবাই আছেন। তারা ভালো আছেন, তাদের মনোবল চাঙ্গা করা হয়েছে, তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছি, তাড়াতাড়ি চলে আসবে। পাম্পগুলোতে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়েছে তাতে সংকট থাকার কথা নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃত্রিমভাবে মজুত করে সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে। নিয়মিতভাবে সারা বছর বা অন্য সময়ে যতটুকু সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তার চেয়ে বেশি সাপ্লাই করা হচ্ছে। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরি করার একটা দৃশ্য আমরা দেখছি। এর পিছনে কি আছে আপনাদেরও দেখা দরকার। এবারের কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 200 প্রশিক্ষণার্থী অংশ নেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে গোল্ড মেডেল পান বেস্ট অলরাউন্ড রেটিং রাব্বি ইসলাম কানন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে রূপপুরের জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে শুরু হবে কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। তবে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও বছর খানেক। ফারুক ভুঁইয়ার রবিনের রিপোর্ট। প্রায় 3500 কিলোমিটার দূরের রাশিয়ার নভোসিবিরস্ক থেকে রূপপুরে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম আসে 2023 সালের সেপ্টেম্বরে। এরপর কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে বহু স্তরে চলে পরীক্ষামূলক কার্যক্রম। অবশেষে দেশে ইউরেনিয়াম আসার 2.5 বছর পর ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট। ফলে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে থাকছে না আর কোনো বাধা। ইনশাল্লাহ সব দিকে ভালো আছে। একদিন তো দেখি নেই, অনেকদিন ধরে অবজার্ভ করতেছি, তারপর সবকিছু দেখলাম না এখন ঠিক আছে। আমরা রাশিয়ান লোকদেরকে ডেকে এনে তাদেরকে জিওসেফটি বলে, তারাও ইন্সপেকশন করছে। নির্মাণ প্রকল্পের নীতি নির্ধারকরা বলছেন, চলতি মাসের শেষ দিকে শুরু হতে পারে রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম। তবে তার মানে এই নয় সহসাই রূপপুর থেকে মিলবে পুরোদমে বিদ্যুৎ। এ পর্যায়েও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার আন্তর্জাতিক বাধ্যবাধকতার মাইলস্টোন পেরোতে হবে প্ল্যানটিকে। সব মিলিয়ে এই মেগা প্রকল্পটির সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত বছর খানেক। রিয়েক্টর থেকে যে গ্রিড পর্যন্ত এই যে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা রিয়েল টাইমে প্রত্যেকটারই অনেক ধরনের টেস্ট করতে হয়। তো এটা খুবই কেয়ারফুলি করতে, এই জন্য সময় নিতে হয়। দেখেন 6 মাস থেকে 12 মাস পর্যন্ত সময় নিতে হয় এই পরীক্ষা নিরীক্ষা। এবং গ্রিডের সিনক্রোনাইজেশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আন্তর্জাতিক মান অনুযায়ী সেগুলো পালন হচ্ছে কিনা সেগুলো দেখে রেগুলেটরি বডি আবার একটা ফাইনাল একটা লাইসেন্স দেবে, যেটাকে বলা হয় কমার্শিয়াল অপারেশন ডেট। বৈশ্বিকভাবে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় যথেষ্ট স্পর্শকাতর হিসেবে বিবেচিত পারমাণবিক প্রকল্প। তাই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে তৃতীয় পক্ষের মাধ্যমে রূপপুরের কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা যেহেতু রাশিয়া টেকনোলজি আমরা বসাচ্ছি, বিওসেফটি রোসাটমের একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন, তো আমাদের রেগুলেটরি বডি খুবই নবাগত। এই যে লাইসেন্সিং প্রক্রিয়াটা যে আমরা লাইসেন্স দিচ্ছি, এটা যদি আমরা একটা থার্ড পার্টি দিয়ে যদি আমরা করতাম, আমরা ভেরিফিকেশন করাইতাম, রিকমেন্ড করতাম, তাহলে কিন্তু আরও শক্তিশালী হতো। প্রকল্প সূচিতে নির্ধারিত চালুর সময় পেরিয়ে গেছে অনেক আগেই, ফলে ব্যয়ও বেড়েছে আর্থিকভাবে। তাই বিলম্ব না করে দ্রুত চালুর পরামর্শ বিশ্লেষকদের।
1200 মেগাওয়াট করে রূপপুরের 2 ইউনিট থেকে মিলবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের একক কোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালনে সৌদির পথে যাত্রা। প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6000 হজযাত্রী। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হজযাত্রীরা বলছেন, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় করবেন বিশেষ দোয়া। আর প্রায় সব যাত্রীর ভিসা হয়েছে জানিয়ে হজ অফিস বলছে, ফ্লাইট নিয়েও নেই কোনো শঙ্কা। এ কান্না প্রশান্তির আবেগ আর মহান রবের নিকট নিজেকে সমর্পণের আকুতি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার 65 বছরের কৃষক নওশাদ আলী সারা জীবনের সঞ্চয় খরচ করে যাচ্ছেন হজে। জীবনের শেষ ইচ্ছা পূরণের দ্বার প্রান্তে আশকোনা হজ ক্যাম্পে তাকে বিদায় জানাতে আসেন প্রিয় স্বজন। আমরা দুজনেই হজ যাচ্ছি, ছেলের কাছে বিদায় নিচ্ছি। এবার সারা জীবনের এটা সাধনা পূরণ হওয়ার জন্য হজে যাচ্ছি। শনিবার 14টি ফ্লাইটে প্রায় 6000 যাত্রী যাচ্ছেন পবিত্র নগরী মক্কায়। হজের স্বপ্ন পূরণ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান তারা। আমি আসলে ফিল করতে আমি বুঝাইতে পারতেছি না, আমার স্বপ্ন, আমি একটা স্বপ্নের জায়গায় যাচ্ছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া যে সেখানে যাওয়ার আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছে। জীবনের শেষ একটা ইচ্ছা যে যাতে আমি আমার হজটাকে আল্লাহ তাআলা কবুল করে। এবার ৭৮৫০০ জন হজ পালনে যাবেন। ৭৮৩০০ জনেরও বেশি যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই সব কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। পাসপোর্ট থেকে ভিসা পর্যন্ত কোনো হয়রানি হইতে হয় না, খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই কাজটা করছে, তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। এখানকার কোনো প্রসেসে বা কোনো সিস্টেমে আমাদের কোনো ভোগান্তি হয়নি, কোনো সমস্যা হয়নি। এবার সব মিলিয়ে 205টি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন হজ পরিচালক। বিমানের শিডিউল বিপর্যয় কিংবা ভিসা জটিলতার কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। 2টি ফ্লাইটের যে ছিল সেটা কিন্তু অন্য 2টি এয়ারলাইন্সের মাধ্যমে কভার করা হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয়ে আসলে এবছর কোনো রকম বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। 17 এপ্রিল থেকে শুরু হয়ে হজ যাত্রা চলবে 21 মে পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহী, এখন পর্যন্ত আজ মোট 8টি ফ্লাইট পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেড়েছে 8টি ফ্লাইট। আজকে মোট 14টি ফ্লাইট পরিচালিত হবে, যেখানে মোট প্রায় 6000-এর মতো হজ যাত্রী পবিত্র নগরী মক্কায় হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এবং যেটি আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, তো কোনো ফ্লাইটে আসলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং কোনো ফ্লাইটে যাত্রী সমান সংখ্যক না হওয়ার কারণে তাকে আবার পরবর্তী সময়ে অন্য কোনো ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং আমাদেরকে আশকোনা হজ ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত প্রায় ৭৮৩০০ জনের মতো ভিসা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এবার মোট ৭৮৫০০ জন বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন। সুতরাং হজের কোনো ভিসা নিয়ে যে জটিলতা, সেই জটিলতা এবার থাকছে না। পাশাপাশি 205টি হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্য দিয়ে এই ৭৮,০০০ যাত্রীদেরকে পরিবহন করতে পারবেন এবং কোনো ধরনের যাতে বিড়ম্বনা তৈরি না হয় সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আজকে সারাদিন যে 14টি ফ্লাইট পরিচালিত হবে তার অধিকাংশ যাত্রীরা এসেছেন এবং তারা এসে এখানে বাংলাদেশ অংশ এবং যে অংশটুকু ইমিগ্রেশন রয়েছে তার সম্পূর্ণ কার্যক্রম তারা এখানে সম্পাদন করতে পারছেন। এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বাইরে, এখানে আসলে হাজিরা যারা হজে যেতে ইচ্ছুক তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে তারা কুশল বিনিময় করছেন এবং তারা শেষবারের মতো তারা আসলে হজে যাবার আগে তারা বিদায় নিয়ে নিচ্ছেন। পাশাপাশি প্রয়োজনীয় যে কাগজপত্র তা হজ এজেন্সির মাধ্যমে সেখানে আসলে ঠিক করে নিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন। এখন পর্যন্ত হজ যাত্রী যারা গমন করছেন বা যারা এখানে এসেছেন তারা এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থা এবং যে ডরমেটরি রয়েছে সেগুলো নিয়ে আসলে কোনো ধরনের অভিযোগ করেননি, বরং তারা ভিসা প্রসেস থেকে শুরু করে টিকিট প্রাপ্তি এবং ফ্লাইট সব কিছু মিলিয়ে তারা আসলে সন্তুষ্টির কথা তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের আয়োজনটা নিয়ে তাদের কাছে এবারের আয়োজন
জন্য তারা বেশ আশাবাদী কোনোভাবেই যাতে হজ যাত্রীরা শেষ মুহূর্তে এসে ভিসা সংকটে না পড়ে এবং শিডিউল বিপর্যয় না ঘটে সেই দিকটা দেখার জন্য তারা আবেদন করেছেন, তারা অনুরোধ জানিয়েছেন এবং হজ কর্তৃপক্ষ বলছে যে তাদের সমস্ত ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং আজকে বিকেল 5:20 রয়েছে পরবর্তী ফ্লাইট। তাদেরই অনেক যাত্রী, সেই ফ্লাইটের অনেক যাত্রী এখন এসে ইমিগ্রেশন সম্পূর্ণ করে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। দুপুরের সময় আরও থাকছে 6টি জুয়েলার্স সহ 8 দোকানে দুর্ধর্ষ ডাকাতি, মাদারীপুর সদরে সিন্দুক সহ কয়েক কোটি টাকার স্বর্ণ লুট, বাধা দেয় পিটিয়ে আহত করা হয় একজনকে, তদন্তে পুলিশ। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের অনুরোধ ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। Sheikh Hasina, there is the request is being examined as part of ongoing judicial and internal legal processes. We will continue to engage constructively on the issue with all stakeholders. When the Bangladesh Foreign Minister visited India, we had given you a readout of all that was discussed when he met our External Affairs Minister. So I would refer you to that particular release, but I would also like to emphasize that External Affairs Minister reiterated India's desire to engage constructively with the new government and further strengthen bilateral ties. The two sides agreed to explore proposals for deepening the partnership through the relevant bilateral mechanisms. ভবন নেই, শ্রেণীকক্ষ নেই, শিক্ষার্থীও নেই, আছে কেবল শিক্ষক, পাচ্ছেন নিয়মিত বেতন। কলেজের অধ্যক্ষের সনদ জাল। শুধু তাই নয়, কলেজের ঠিকানা ঢাকার মতিঝিল, তবে কার্যক্রম গ্রামের নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়। সময় টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর এই জালিয়াতির তথ্য। খোরশেদ আলমের ক্যামেরায় আব্দুল্লাহ শাফির অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত। কম্পিউটার শিক্ষক হিসাবে জয়েন করছি। কম্পিউটার শিক্ষকের মানে সনদটাই জাল। না, সনদটা তো সেটা না। সময় সংবাদের কাছে তথ্য ছিল শিক্ষকদের সনদ জালিয়াতির, কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাপ। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর 471 জন শিক্ষকের জাল সনদের তালিকা পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। এই তালিকায় দেখা যায় ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মাহবুবুল ভূঁইয়ার নাম, ঠিকানা মতিঝিলের শহীদবাগ। কয়েক ঘন্টা ঘুরেও কলেজের দেখা মেলে না। ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ মতিঝিলের শহীদবাগ এবং শান্তিবাগ এলাকার যেই জায়গাটিতে এই কলেজটি থাকার কথা, সেখানে আমরা গুগল করেছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোথাও এই কলেজটির অস্তিত্ব খুঁজে পাইনি আমরা। স্থানীয় দুজনের তথ্য অনুসরণ করে সময় সংবাদ যায় শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে। সেখানেই নাকি ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ, কিন্তু স্কুল ছাড়া কলেজের কোনো নাম ফলক নেই। ভিতরে ঢুকতেই দেখা হয় দুই নিরাপত্তা রক্ষীর সঙ্গে। ওইখানে শুরু করছিল কত বছর আগে? অনেক দিন। আর এখানে কত বছর ছিল? 8-10 বছর আগে। তাহলে কলেজটির নতুন ঠিকানা কোথায়? ফোনালাপের সূত্র ধরে সময় সংবাদ ছুটল নাসিরাবাদ গ্রামের দিকে। ব্রিজ পেরিয়ে গ্রামীণ ছায়া ঘেরা পরিবেশে নাসিরাবাদ স্কুল, কিন্তু ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ কোথায়? ওইটা তো হাই স্কুল, আমি কলেজটা দেখতে আসছি। এক পর্যায়ে এলেন কলেজের অধ্যক্ষ মাহবুবুল ভূঁইয়াও। আমার রুমে বসে কথা বলি। ঠিক আছে, প্রতিবেদনের শুরুর সেই প্রশ্নের উত্তর এবার হাতের কাছেই। ভবন নেই, ক্লাসরুম নেই, নেই শিক্ষার্থী। অধ্যক্ষ জানালেন তিনি কলেজে যোগদান করেছিলেন কম্পিউটার শিক্ষক হিসেবে। কপাল গুণে তিনিই এখন সর্বেসর্বা অধ্যক্ষ। তবে যেই সনদ বলে চাকরি নিয়েছিলেন সেই সনদটিও জাল। আমাকে অভিযোগ করছে এবং আমাকে জবাবে প্রতিবেদন দিয়েছে, প্রতিবেদন জমা দিয়েছি। আচ্ছা, কি আছে সেটা তো মন্ত্রণালয় দেখবে। জানান 24 জন শিক্ষকের সবাই এমপিওভুক্ত। শিক্ষার্থী না থাকলেও বেতন পাচ্ছেন নিয়মিত। টিচাররা 24 জন, স্টুডেন্টও তো মনে হয় 24 জন নাই। হ্যাঁ, স্টুডেন্ট 24 জন আছে তো নাই, সে না। আমার গত বছর আমাদের 27 জন পরীক্ষার্থী ছিল। ভাড়াটা কিছুই দিতে পারেন না? ভাড়াটা ছাত্র নেই, ভাড়া দিব কোথেকে? টাকা পয়সা তো পাচ্ছেন ঠিক আছে, এটা খুব মজার ব্যাপার। এটা মজার বিষয়। তাহলে কলেজ খোলার দিনে শিক্ষার্থীরা কোথায়? এই প্রশ্নের জবাব নেই।
কারো কাছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন করে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তারা সশরীরেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবেদন দেন, কিন্তু ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের ক্যাম্পাসে যেখানে নেই সেখানে কিভাবে তারা এখনো বেতন ভাতা পাচ্ছেন এই বিষয়টা আমরা খতিয়ে দেখব, যে আমাদের নিরীক্ষা এবং পরিদর্শনের আওতা নিয়ে আসবো। শিক্ষাবিদরা বলছেন এমন পরিস্থিতি শিক্ষকদের জন্য লজ্জার। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা। শিক্ষাক্ষেত্রে যখন শিক্ষকেরা এটা করে সেখানে আসলে চরম নৈতিক অধঃপতন। আমি মনে করি যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। 471টি ভুয়া শিক্ষক সনদের একটি মাত্র যাচাই করতে গিয়ে সময় সংবাদ পেয়েছে কিভাবে স্কুলের পেটে ঢুকে গেছে আস্ত একটা কলেজ। বাকিগুলোর পরিস্থিতি কেমন সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে মুখ থুবড়ে পড়া 1800 প্লটের অনন্য এবং 517 প্লটের কর্ণফুলী আবাসিক এলাকায় অবশেষে আবাসন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সিডিএ। পাশাপাশি বায়েজিদ বাইপাস, পতেঙ্গা বেভিউ ও হাটহাজারের ফতেয়াবাদে গড়ে তোলা হবে আধুনিক সুযোগ সুবিধার নতুন 3টি হাউজিং প্রকল্প। সাক্ষরচীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধুমাত্র পানির সংযোগের অভাবে 1995 সাল থেকে এভাবে পড়ে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 52 একর জায়গার উপর গড়ে ওঠা 517 প্লটের কর্ণফুলী আবাসিক এলাকা। 33 বছরের আন্দোলন সংগ্রামের পর অবশেষে বোয়ালখালীর ভান্ডাল জুড়ি থেকে পানির সংযোগ দিতে সম্মত হয়েছে চট্টগ্রাম ওয়াসা। কম খরচে, স্বল্প খরচে এই জায়গাটা ডেভেলপ করা যায় সেই পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। কিন্তু পানি কিংবা বিদ্যুৎ সংযোগ না পাওয়ার পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতায় 2008 সাল থেকে আটকে আছে অনন্য আবাসিক প্রকল্প। সমন্বয় করে যথাসময়ে এই প্রকল্প দুইটাতে এই ইউটিলিটি সার্ভিসের ব্যবস্থা করা। পরিকল্পিত আবাসিকে ঘর না উঠলেও পাহাড় কেটে জলাশয় ভরাট করে কিংবা ড্রেন দখল করে ঠিকই বহুতল ভবন তুলছে নগরবাসী। এতে যেমন পরিবেশের বিপর্যয় ঘটছে, তেমনি বাড়িয়ে তুলছে দুর্ঘটনা ঝুঁকি। সিটি কর্পোরেশনের অধিভুক্ত 60 বর্গ মাইলের এই নগরীতে সিডিএর অনুমোদিত বহুতল ভবন রয়েছে 4,02,000। কর্ণফুলী হাউজিং সোসাইটি যদি আবাসন হয় এবং অনন্যতা আবাসন হয় তাহলে নগরীর উপর যে চাপ, এই চাপটা কমবে। এই অবস্থায় নগরীর পতেঙ্গার সাগর পাড়ে বেভিউ, বায়েজিদ বাইপাস এবং হাটহাজারির ফতেয়াবাদে নতুন 3টি আবাসনের পরিকল্পনা নিয়েছে সিডিএ। সিডিএর অনেকগুলো প্রকল্প দেখা যাচ্ছে যে এগুলো ব্যর্থতা পর্যবসিত হয়েছে এবং সিডিএর জন্য লায়াবিলিটিস হয়ে গেছে অনেক মার্কেট এবং বিভিন্ন প্রকল্পগুলো। স্বাধীনতার আগে 2টি এবং পরবর্তীতে আরও 8টি সহ মোট 10টি আবাসিক প্রকল্প বাস্তবায়ন করেছে সিডিএ। আর অধিকাংশ আবাসিক এলাকা জলবদ্ধতা সহ নানা সমস্যায় আক্রান্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। মিরপুরে উৎসব মুখর পরিবেশে শুরু ঢাকা প্রিমিয়ার লিগের দল বদল। প্রাইম ব্যাংকে যোগ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোহামেডানে ইমন, মুমিনুলের ঠিকানা লিওপার্ড। মাদক ও টাকার বিরোধ নিয়ে পূর্বশত্রুতার জেরে মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ড বলে জানিয়েছে ডিএমপি। এদিকে রাজধানীর পল্লবী আবাসিক এলাকায় কথা কাটাকাটির জেরে নিরাপত্তা কর্মী সালাউদ্দিন হত্যায় জড়িত অটোরিকশা চালক সাগর শেখকে গ্রেফতার করেছে পিবিআই। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আক্তার সহ 4 জনকে আটক করে উদ্ধার করা হয় মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় মাদক ও টাকার বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জেরেই হত্যা করা হয় আসাদুলকে। তার বন্ধুর মাধ্যমে এই গভীর রাতে এই জায়গাতে ডেকে আনা হয়। একটি জরুরি সলা পরামর্শ অথবা আলাপ রয়েছে, এরকম একটি তথ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়। তারপরে অতর্কিত তাকে হামলা করা হয়। মোটিভ হলো টাকা পয়সা এবং পূর্বের একটি মামলার জের। এদিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় কথা কাটাকাটির জেরে নিরাপত্তা কর্মী সালাউদ্দিন হত্যায় জড়িত অটো চালক সাগর শেখকে গ্রেফতার করেছে পিবিআই। এই বিষয়ে রাজধানীর 60 ফিটে উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই এর পক্ষ থেকে জানানো হয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্ত করে 16 এপ্রিল রাত 2:30টায় সাগরকে মিরপুর 11 নম্বর থেকে গ্রেফতার করা হয়। তাকে নিষেধ করলো যে এখানে ঢোকা যাবে না। রিকশা চালক ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হলো। একটা পর্যায়ে রিকশা চালক নেমে বেপরোয়াভাবে মারপিট শুরু করলো। তিনি অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে, যাকে আমরা পরক্ষণে রাতের 2:30-এ আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন সহ পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানানো হয়। তথ্য থাকে তাহলে আমরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
মাদারীপুরে একটি বাজারে 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় কয়েকটি সিন্দুক সহ কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। বাধা দেয় পিটিয়ে আহত করা হয় এক দোকান কর্মচারীকেও। জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। দোকানের তালা ভাঙা, ভেতরে যত্রতত্র ছড়িয়ে মালামাল। মাদারীপুরে 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে সদর উপজেলার হাউসদি বাজারে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে লুটপাট চালায়। এ সময় 2টি দোকানের সিন্ধুকও নিয়ে যায় তারা। বিষয়টি টের পেয়ে পাশের দোকানে থাকা এক রাজমিস্ত্রি এগিয়ে গেলে তার হাত পা বেঁধে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমার এক বন্ধু খবর দিয়েছে যে দোকানে ডাকাতি হয়েছে। এখানে আমাদের 6টা দোকান, 6 দোকানে ডাকাতি হয়েছে। এদিকে সব তালা ভাঙ্গা সিন্দুক নিয়ে গেছে, কারো ক্যাশ নিয়ে গেছে। 30 ভরির মতো সোনা ছিল আর 500 ভরি রূপা ছিল, লাখখানি টাকার মতো নগদ ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ব্ল্যাক সেল বিভিন্নভাবে নিছি এবং এই সিসিটিভি ফুটেজ বিভিন্নভাবে সংগ্রহ করতেছি। পরবর্তীতে আমরা দেখে তদন্তপূর্বক এটা বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের দাবি, 6টি স্বর্ণের দোকান থেকে অন্তত 50 ভরি স্বর্ণ ও 100 ভরি রূপা লুট করেছে ডাকাতরা। আর খোয়া গেছে নগদ কয়েক লাখ টাকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি নিয়ে শঙ্কা থাকলেও আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান অর্থমন্ত্রী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দেয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু শর্ত পূরণে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আগামী 15 দিনের মধ্যেই বিষয়গুলো সমাধান হবে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে আইএমএফ সদর দফতরে স্থানীয় সময় শুক্রবার 2টি টিমের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন মন্ত্রী। আইএমএফ এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। ব্যাংক খাতের সংস্কারে ধীর গতি, নতুন ব্যাংক রেজুলেশন আইন, রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না হওয়ায় আইএমএফ পরবর্তী ঋণ ছাড় স্থগিত করেছে। কিছু গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের বিষয়টি ঠিক নয় বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। আমি তো মনে করি এখনো আমরা আলোচনা চলছে, সামনের দিকে যে বিষয়গুলো এখনো রিজলভ হয় নাই এগুলো আগামী দিনে আলোচনার মধ্যে আসবে, এটাই পরিষ্কার সিদ্ধান্ত। সুতরাং হ্যাঁ না তো বলার কোনো সুযোগ নেই, আর এটা বুঝতে হবে বিষয়গুলো একটা চলমান প্রক্রিয়া। আইএমএফ থেকে প্রতিশ্রুত $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এখনো বাকি $1.86 বিলিয়ন। এর মধ্যে চলতি অর্থ বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড়ের প্রত্যাশা নতুন সরকারের। সংস্থাটির শর্ত বাস্তবায়নে উদাসীনতা ঋণ ছাড়ে বাধা হতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। খবর, আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তবে বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলার শুরুর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হরমুজ প্রণালী পার হলো একটি যাত্রীবাহী প্রমোত্তরী। জাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানায়, আঞ্চলিক উত্তেজনার কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত মার্চের শুরু থেকে জাহাজটি দুবাইয়ে নোঙর করা ছিল। প্রায় 47 দিন সেখানে অবস্থানের পর এটি হরমুজ প্রণালী অতিক্রম করল। বাণিজ্যিক জাহাজের জন্য ইরানি কর্মকর্তাদের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ব্রেন্ট ক্রুড আর ইউএস অয়েলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমেছে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের উপর নির্ভর করবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।
ইরানের হুঁশিয়ারির মধ্যেই পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রে বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবারও বোমা হামলা শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। আমি জানি না যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো কিনা, তবে তারা যদি চুক্তি না করে তাহলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলা শুরু করতে হবে। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে বলে ট্রাম্প বারবার দাবি করে আসলেও তেহরানের বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না তারা। নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যথাসময়ে হামের টিকা না দেয়া ক্ষমাহীন অপরাধ, সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। গ্রাম শহরের বৈষম্য কমে সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। পাম্পে পাম্পে কমছে না ভোগান্তি, সাগর থেকে পাইপলাইনে তেল এনে সরবরাহ করা হবে সারা দেশে, জানালেন প্রতিমন্ত্রী। 6 মাসের মধ্যে মহেশখালীতে কার্যক্রম শুরুর চিন্তা। এবং পবিত্র হজ পালনে সৌদির পথযাত্রা, প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6,000 মুসল্লি। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন, ফ্লাইট নিয়েও শঙ্কা নেই, জানালেন হজ পরিচালক। এ ছিল দুপুরের সময়ের পর। বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহদি ধ্রুব। রোজা, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।